আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে হচ্ছে আমাদের যে রক্ত সঞ্চালন অধ্যায়ের একবারে শেষ ক্লাস। তো শেষ ক্লাসে আমরা আলোচনা করব কি বলতো, হৃৎপিণ্ডের রোগ নিয়ে। হৃৎপিণ্ডের রোগ, ঠিক আছে। তো বিগত ক্লাসে আমরা সবগুলা টপিক নিয়ে ভালোভাবে আলোচনা করছি তোমাদের সাথে। তো এটা হচ্ছে শেষ ক্লাস, যে হৃৎপিণ্ডের রোগ। ক্লাসটা বেশি বড় হবে না, জাস্ট রোগগুলো কী কারণে হয়, কেন হয়, এগুলো তোমাদের বুঝিয়ে দেবে, লক্ষণগুলো যাতে তোমরা লিখতে পারো, মুখস্থ সব যাতে না করা লাগে। হচ্ছে হৃৎপিণ্ডের রোগ। হৃৎপিণ্ডের রোগ বলতে গেলে কি আছে দেখো তো, হেডিংটা দিই। হৃৎপিণ্ডের রোগ, হৃৎপিণ্ডের রোগের মধ্যে অনেকগুলো আছে। তো আমরা আলোচনা করবো হচ্ছে অ্যানজাইনা, হার্ট অ্যাটাক ও হার্ট ফেইলিওর, ঠিক আছে। তো প্রথমে শুরু করা হচ্ছে অ্যানজাইনা। অ্যানজাইনা, তো অ্যানজাইনা মানে কি বা কীরকম? তো দেখো, এনজিও মানে হচ্ছে, এখান অ্যানজাইনা আসছে এনজিও থেকে। এনজিও মানে হচ্ছে রক্তনালী। এনজিও মানে কি? রক্তনালী। তো বলতে পারো যে অ্যানজাইনা কোথায় হইতে পারে, তো আমরা আইডিয়া করতে পারি যে রক্তনালীতে হইতে পারে অ্যানজাইনা। যেহেতু এনজিও থেকে অ্যানজাইনাটা আসছে, তো অ্যানজাইনা কোথায় হতে পারে? রক্তনালীতে। রক্তনালী বলতে হৃৎপিণ্ডের রক্তনালী হতে পারে, হাতের রক্তনালী বা পায়ের যে কোনো জায়গার কি রক্তনালী হতে পারে। আর অ্যানজাইনার সাথে, অ্যানজাইনাটা কি মূলত হচ্ছে এক ধরনের পেন বা ব্যথা, ঠিক আছে। তাহলে কোথায় ব্যথাটা অনুভব হবে? তো অ্যানজাইনাটা হবে তোমার মূলত রক্তনালীর কারণে ব্যথা হবে। রক্তনালীতে তোমার সরু হওয়ার কারণে, রক্তনালী সরু হওয়ার কারণে বা কোনো কারণে অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার কারণে কী হবে? রক্তনালীর কারণে ব্যথা হবে, ঠিক আছে। অ্যানজাইনা হচ্ছে কি রক্তনালীর কারণে ব্যথা। যেহেতু এটা এক ধরনের পেন, এটা কি কোথায়? রক্তনালীতে হয়, যার কারণে রক্তনালীর কারণে ব্যথা হবে। তো অ্যানজাইনা মূলত কী কারণে হয়, ঠিক আছে, এটা একটু দেখবো যে আসলে কী কারণে অ্যানজাইনাটা হয় বা ব্যথাটা কীভাবে হয়। এটা হচ্ছে বেসিকটা আগে বলে রাখি, তাহলে তোমাদের জন্য সহজ হবে। দেখো, অ্যানজাইনাটা হচ্ছে, ধরো আমরা হৃৎপেশির ক্ষেত্রে আলোচনা করি, আমরা এখন ধরে রাখবো যে অ্যানজাইনাটা হচ্ছে কোথায়? হার্টে হচ্ছে অ্যানজাইনাটা, এটা আমরা ধরে নিব। তো ধরার ক্ষেত্রে ধরো হৃৎপেশি, হার্টে কী থাকে? হৃৎপেশি থাকে, হার্টে কী থাকে? হৃৎপেশি থাকে। হৃৎপেশিতে যদি কোনো কারণে তোমার অক্সিজেন সাপ্লাইটা কমে যায়, ধরো যে কোনো কারণে অক্সিজেন সাপ্লাইটা কমে যেতে পারে। এই যে রক্তনালী থাকে, হৃৎপিণ্ডের যে রক্তনালীগুলো দেখো, এই রক্তনালীরা, তো রক্তনালীতে তোমার মনে করো যে এখানে চর্বি জমা হয়ে, এখানে প্লেকেট হয়ে গেছে, চর্বি জমা হয়ে গেছে, যে এখানে বাধা সৃষ্টি হয়েছে, এরকম চর্বি জমা হয়ে গেছে, তোমরা জানো এগুলো যে আসলে। তো চর্বি জমা হয়ে গেছে, তো রক্তনালী বাধা হয়ে রক্ত প্রবাহটা কি বাধা হইলো না? তো বাধা হইলে কি অক্সিজেন সাপ্লাইটা কমে যায়। ধরো অক্সিজেন সাপ্লাইটা এখানে কমে গেল, অক্সিজেন সরবরাহ কমে গেলে কি হবে? কোনো একটা অংশে যখন অক্সিজেন সাপ্লাই কমে যায়, তখন কি হয়? আমাদের কোষে মূলত হচ্ছে কি সবাত শোষণ হয়। তো সবাত শোষণ কী হবে? অবাত শোষণ হবে। অবাত শোষণ মূলত কি হয় আমাদের সব কোষে? সবাত শোষণ, অক্সিজেন উপস্থিতি যে শোষণ, সবাত শোষণ হয়। কী হবে? অবাত শোষণ হবে। তো অবাত শোষণের ফলে আমাদের একটা প্রোডাক্ট তৈরি হয়, আমরা সবাই জানি, আমরা যে শ্বসন অধ্যায়টা পড়ছি যারা ভালোভাবে বলতে পারবো, হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ল্যাকটিক অ্যাসিড, এই যে ল্যাকটিক অ্যাসিডটা উৎপন্ন হইলো, এটা একটা স্পেশাল টাইপ অফ অ্যাসিড। এটা আমাদের কোষের যে স্নায়ু সরবরাহ আছে বা স্নায়ু মূল আছে, এখানে কী করবে জানো? এখানে ইরিটেশন করবে, স্নায়ু মূলে ইরিটেশন করবে বা যন্ত্রণা কি ইরিটেশন করবে। স্নায়ুমূলে যখন ইরিটেশন বা অস্বস্তি হবে বা ইরিটেট করবে, তখন এটা কি হবে? ব্যথা অনুভব হবে। ঠিক আছে। তো কী কারণে ব্যথাটা হচ্ছে, এটা আশা করি তোমরা বুঝতে পারছো বেসিকটা। আর অ্যানজাইনা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। তো আমরা এর সাথে অ্যানজাইনা এবং হার্ট অ্যাটাকের লক্ষণগুলো পরে রাখবো। অ্যানজাইনার যে লক্ষণ, এটা হচ্ছে হার্ট অ্যাটাকের সাথে মিলে যায়। কারণ কি? হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হচ্ছে অ্যানজাইনা।
হার্ট অ্যাটাক করার আগে যে অবস্থাটা তৈরি হবে এটা হচ্ছে অ্যাঞ্জিনা বা ব্যথা অনুভব হবে হৃৎপিণ্ডে, বুঝতে পারছো? এটা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। তো কী হয় আমি জাস্ট তোমাদের বলে যাব যে তোমরা বুঝতে পারবা যে কী কারণে উরোফলক বা স্টার্নামের পেছনে ব্যথা হবে। কেন ব্যথা হবে কমন সেন্স দিয়ে বোঝা যাচ্ছে। দেখো অ্যাঞ্জিনার লক্ষণ লিখি, হ্যাঁ লক্ষণ তো লক্ষণের মধ্যে কি স্টার্নামের পেছনে ব্যথা হবে, স্টার্নামের পিছনে ব্যথা হবে। এখন কেন ব্যথা হবে স্টার্নামের পিছনে? দেখো তো আমাদের এই যে স্টার্নাম তো সবাই চিনো, হ্যাঁ এখানে থাকে স্টার্নাম। তো স্টার্নামের পেছনে এটা হচ্ছে মেনোব্রিয়াম, হ্যাঁ এটা হচ্ছে যুগলার নচ। তো এই যে স্টার্নামের পেছনে মূলত থাকে আমাদের হৃৎপিণ্ডের অবস্থান করে। এবং হৃৎপিণ্ডে কোনো একটা রক্তনালীতে যদি তোমার বাধা হয় তখন কি অক্সিজেন সরবরাহ কমে যাবে, যার কারণে কি ব্যথা অনুভব হবে। তো ব্যথাটা কোথায় অনুভব হবে? স্টার্নামের পেছনে। কারণ কি হৃৎপিণ্ডটা স্টার্নামের পেছনে অবস্থিত, এই কারণে হচ্ছে কি ব্যথা অনুভব হবে। এই যে ব্যথা অনুভব হলো স্টার্নামের পিছনে ব্যথা হলে কি দেখো জ্বালা পোড়া করবে, যন্ত্রণা করবে, স্বাভাবিক ব্যাপার। যে স্টার্নামের মানে হৃৎপিণ্ডের ব্যথা বাধ্য, তুমি যে কোনো ব্যথা করলে কি জ্বালা পোড়া করে না, যন্ত্রণা হয় না, অস্বস্তি হয় না, আমাদের কষ্ট হয় না। তো এটাই হচ্ছে তোমাদের মানে এইটাই লক্ষণ মূলত। এখানে স্টার্নামের পিছনে ব্যথা হবে, জ্বালা পোড়া করবে, অস্বস্তি হবে, নিষ্প্রাণ মানে চাপ অনুভব করবে, এটা হচ্ছে লক্ষণ। তারপরে দেখো 2 নম্বরে এটাই তোমার সব কিছু কি হার্ট অ্যাটাকের সাথে কিন্তু মিল আছে। এগুলা দেখবে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো আমি তোমাদের বইয়ে দেখাই দিব যে আসলে কী কী মূলত। তারপরে হচ্ছে 2 নম্বরে দেখো ব্যায়াম প্লাস শারীরিক কাজ। তারপরে হচ্ছে কি মানসিক চাপ, অতিভুজন, অনেক কিছু আছে। মানসিক চাপ প্লাস অতিভুজন, ধরো এগুলা হইলে তোমার অ্যাঞ্জাইনা বাড়ে যায়। আসলে কেন বাড়ে? এগুলার কারণে কি বাড়ে, মানে এগুলার কারণে অ্যাঞ্জাইনাটা হয় কেন অনেকেই জানো। তারপরে জাস্ট হালকা করে বলি, এই যে ব্যায়াম বলো, শারীরিক কাজ বলো, মানসিক চাপ বলো, অতিভুজন বলো, সবগুলোর কারণে কি বাড়বে? মেটাবলিজম বাড়বে। এখন বল মেটাবলিজম বাড়বে। মেটাবলিজম তো তোমরা সবাই জানো যে মেটাবলিজম কী জিনিস। আমরা যে কার্বোহাইড্রেট খাই বা আমিষ খাই বা ফ্যাট খাই, এগুলো কী হয়? মেটাবলিজম হয়, মেটাবলাইজড হয় না দেহে, মেটাবলাইজড হয়। তো মেটাবলিজম হইলে এটা সবাই জানি যে মেটাবলিজমে তোমার অক্সিজেন সাপ্লাই মাস্ট প্রয়োজন। অক্সিজেন সাপ্লাই না হলে কি মেটাবলিজম হবে না। তো মেটাবলিজম যত বেশি হবে, এখানে মেটাবলিজম বেশি হবে। এই সব ক্ষেত্রে ব্যায়াম করলে তুমি অনেক বেশি কাজ করা লাগতেছে, দেখবা আমরা যখন দৌড়াই অনেক বেশি কাজ করা লাগে, তখন আমাদের শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, কারণ অক্সিজেন সাপ্লাই আমার বেশি প্রয়োজন হইতেছে। তারপর শারীরিক কাজও দেখবো যে অনেক কষ্ট হয়, মানে আমাদের শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, এটা বুঝতে পারবো। অতিভুজন আমরা যখন খাই মানে বা এবং মানসিক চাপেও যখন থাকি, দেখবো যখন তুমি বেশি পড়াশোনা করবা বা বেশি চিন্তা করবা, তখন কিন্তু খিদা লাগে বেশি বা এরকম হয়। তো এক্ষেত্রে কি মেটাবলিজম বাড়ে। তো মেটাবলিজম বাড়লে অবশ্যই অক্সিজেনের সাপ্লাই বাড়বে, অক্সিজেনের প্রয়োজন বাড়বে। অক্সিজেনের প্রয়োজন যখন পাইবো না, তখন এটা তোমার বুকে ব্যথা শুরু হইব। বুঝতে পারছো কি না? যে আসলে অক্সিজেনের প্রয়োজন বেশি, মানে অক্সিজেন সাপ্লাই দিতে পারতেছে না, যার কারণে কি অক্সিজেন সাপ্লাই পাইতেছে না, অবশ্যই বেশি হইব, যার কারণে কি ল্যাকটিক অ্যাসিড বেশি উৎপন্ন হইব, অ্যাঞ্জাইনার ব্যথা অনুভব বেশি হইব, এইসব কারণে। তারপরে হচ্ছে এই যে অ্যাঞ্জাইনার যে ইয়েগুলা, এইসব কাজে কি বেশি ব্যথা হবে, এইসব কাজ করলে ব্যথা হবে। তারপরে হচ্ছে গলা, কাঁধ, চোয়াল, দাঁত বা হাত, এরকম এইসব অঙ্গে ব্যথা ছড়িয়ে যাবে। এসব অঙ্গে ব্যথা ছড়িয়ে যাবে। এখন কথা হচ্ছে কেন যাবে। তো বিষয় হচ্ছে আমি তোমাদেরকে বলি, আমাদের যে স্নায়ুতন্ত্রগুলো আছে, স্নায়ুতন্ত্র মূলত বা যে স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে যে স্নায়ু, এই সংবেদী স্নায়ু, তোমার মোটর স্নায়ু, এগুলো যে আছে, তো এগুলো হচ্ছে তোমাদের মানে তুমি চিন্তা করো হচ্ছে
বিদ্যুতের সাথে। বিদ্যুতের ক্ষেত্রে তুমি একটা লাইনে দিলে এখান থেকে যতগুলো লাইন আছে ওই লাইনগুলোতে কিন্তু চলে যায়। তো এখানে যে হার্ট আছে, হার্টের সাথে কিন্তু যে স্নায়ু, হার্টের যে স্নায়ু সরবরাহ আছে, এই হার্টের স্নায়ু সরবরাহের সাথে ওদের গলা, কাঁধ, চোয়াল, দাঁত, এমনকি মানে আশেপাশে যতগুলো রিলেটেড অঙ্গ আছে সবগুলোর কিন্তু কি স্নায়ু কানেকশন আছে, স্নায়ু সংযোগ আছে। যার কারণে এখানে ব্যথার অনুভব হলে ব্যথাটা ওই স্নায়ু সংযোগের কারণে ওই সব অঙ্গ কি ছড়ায় যায়, তখন মনে হয় যে কি আমার ওই সব অঙ্গ ব্যথা করতেছে, গাড়, গলা, চোয়াল এগুলো ব্যথা করে। আশা করি বুঝতে পারছো। তারপরে বমি ও হজমে গণ্ডগোল হবে, দেখা দেবো নিচে। তো বমি ও হজমে গণ্ডগোল, দেখো বমি ও হজমে গণ্ডগোল এরও সেম কারণ, গণ্ডগোল এরও তোমার সেম কারণ। আমাদের হৃৎপিণ্ডের যে তোমার স্নায়ু সরবরাহ হয়, এই স্নায়ু সরবরাহ কিন্তু আমাদের কি পাকস্থলীতে গেছে ভ্যাগাস নার্ভের মাধ্যমে। এটা তোমরা জানবা যখন আর একটু বড় ক্লাস উঠবা, সব মানে সংযোগগুলো জানবা যে আসলে কি হয়। তো ভ্যাগাস নার্ভের মাধ্যমে কি হয়, আমাদের পাকস্থলীতে ইয়া হয়, মানে সরবরাহ আছে। তো ব্যথাটা কিন্তু পাকস্থলীতে হবে। তো পাকস্থলীতে গেলে মানে এই যে সরবরাহটা আছে, পাকস্থলীর স্বাভাবিক কাজটাকে বিঘ্ন ঘটবে এই ব্যথাটা গেলে। তো যার কারণে কি হচ্ছে, স্বাভাবিক কাজে যখন বিঘ্ন ঘটবে তখন এই হজমে গণ্ডগোল হইব, এটা বোঝা যাইতেছে। এবং বমি বমি ভাব হবে, যে বমি হচ্ছে, যখন বেশি পেইন হবে তখন দেখবে যে বেশি বেশি বমি বের হয়। তারপর হচ্ছে ঘন ঘন শ্বাস প্রশ্বাস হওয়া, ঘন ঘন শ্বাস প্রশ্বাস হওয়া। হ্যাঁ, ঘন ঘন আরেকটা কি, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস। তো মনে করা যে কি এই একটা কোষের মধ্যে তোমার অক্সিজেন সাপ্লাইটা যাচ্ছে না, ধরো হৃৎপিণ্ডের মানে হৃৎপিণ্ডের একটা কোষ, তো অক্সিজেন সাপ্লাই যাইতেছে না। তো এখান থেকে যে অক্সিজেন সাপ্লাই পাচ্ছে না, এই যে ও অক্সিজেন সাপ্লাই কোষটা পেলো না, এই সিগন্যালটা তোমার হচ্ছে কি আমাদের হায়ার সেন্টার বা ব্রেইনে যাবে। এই সিগন্যালটা হচ্ছে আমাদের ব্রেইনে যাবে, ব্রেইনে। তখন ব্রেইন তো বলতে বুঝতে পারতেছে না যে আসলে কী কারণে ইয়া হচ্ছে, অক্সিজেন সাপ্লাই যাচ্ছে না। ব্রেন তখন কি করবে, তখন শ্বাস প্রশ্বাসটা মানে তখন মনে করবে কি যে আমাদের যে ফুসফুস থেকে কি পর্যাপ্ত অক্সিজেন যাচ্ছে না। যার কারণে ব্রেন থেকে না সিগন্যালটা কোথায় যাবে, তোমার শ্বাসকেন্দ্র আছে কিছু, নিউমেটিক সেন্টার আছে, ঠিক আছে। তোমরা হচ্ছে শ্বসনতন্ত্রে পড়বে বা পড়ছো, অলরেডি পরে ফেরার কথা, এগুলা বাকি থাকার কথা না। এখন কিছুদিন পরে পরীক্ষা, 1-1.5 মাসের সময় নেই। তো হচ্ছে কি এই শ্বাসকেন্দ্রে যাবে, শ্বাসকেন্দ্রে যাওয়ার পরে কি হবে, ব্রেন এই শ্বাসকেন্দ্রে সিগন্যাল দিবে যে তুমি বেশি বেশি শ্বাস নাও। তখন কি এই যে আমাদের প্রশ্বাস নিঃশ্বাস যেগুলো আছে এটা বেশি বেশি হবে, তখন এটা কি ঘন ঘন এরকমভাবে কি ঘন ঘন শ্বাস প্রশ্বাস হবে। তো এগুলো হচ্ছে তোমার লক্ষণ মূলত এনজাইনা। হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও সেম, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে লক্ষণগুলো যেগুলো আছে। তো হার্ট অ্যাটাকের ক্ষেত্রে তোমার সেম বুকে ব্যথা হবে, বুকে ব্যথা হয়। তো বুকে ব্যথা কেন হয়, এই অ্যানজাইনার কারণে কি হয়, তোমার অ্যানজাইনা হবে। প্রথম অ্যানজাইনা হলে কি এই অক্সিজেন সাপ্লাইটা কমে যাবে, অক্সিজেন সাপ্লাই কমে গেলে কি হচ্ছে, অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে, যার কারণে কি তোমার এই যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, যার কারণে তোমার ব্যথা অনুভূত হবে, এটা বুঝতে পারছো। তারপর উদ্যাঙ্গের বিভিন্ন অঙ্গে ব্যথাটা ছড়ায় যাবে। কেন ছড়ায় যায় এটা তো বললাম, সেমভাবে কি স্নায়ু সরবরাহ আছে, একটার সাথে একটা ইন্টারলিঙ্ক আছে, তার কারণে আছে অনেক সময় ঘন ঘন শ্বাস প্রশ্বাস, এটা বললাম বমি বমি ভাব হয়, এটা বললাম ঘুমে ব্যাঘাত। আচ্ছা, এটা তো বোঝার কথা। এখন তোমার একটা যেই কোনো হার্টের বাধ্য না, তোমার যে কোনো অঙ্গে একটা ব্যথা হলো তখন কী করে ঘুমাবে না। সামান্য একটা জ্বর হইলে আমাদের হয় না, আর ব্যথা যন্ত্রণা আবার হার্টে হচ্ছে, তখন কি তোমার ঘুম কি হবে, হওয়ার কথা না, ঘুম হবে না, ঘুমে ব্যাঘাত ঘটবে, বুঝতে পারছো। তো তারপরে আমাদের আছে কি হার্ট ফেলিওর, এইগুলা আশা করি বুঝতে পারছো যে হার্ট অ্যাটাক বা অ্যানজাইনা। তো এখানে আমরা হার্ট ফেলিওর নিয়ে এসে এটা তোমাদেরকে বলবো, এই লক্ষণগুলোই আসবে। বলবো যে তোমাদের এই ব্যক্তি তোমার বুকে ব্যথা, এরকম চোয়ালে ব্যথা, ঘন ঘন শ্বাস প্রশ্বাস, তার লক্ষণটা কি, তার রোগের নাম কি, এটা করার জন্য এরকম বলবে যে ঘন ঘন শ্বাস প্রশ্বাস, হাতে ব্যথা করতেছে, তোমার বুকে ব্যথা, এরকম সরাসরি বুকে ব্যথা বলে না, কারণ বুকে ব্যথা বললে বুঝতে পারে যে হার্ট অ্যাটাক বা এরকম অ্যানজাইনা। তো নেক্সট হচ্ছে আমাদের কি, নেক্সট হচ্ছে আমাদের হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর। তো হার্ট ফেলিওর বিষয়টা কি, দেখো হার্টের কাজ কি, হার্ট মূলত কী করে, হার্ট মূলত করে হচ্ছে পাম্পিং করে, পাম্পিং করে সে কী করে, সারা দেহে অক্সিজেন সাপ্লাই করে। দেখো সে কি, তারটা বারবার প্যাচ লাগে দেয়, পাম্প করে কী করবে,
সারা দেহে বা সব কোষে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই করবে বা সরবরাহ করবে, ঠিক আছে। হার্টের কাজ মূলত এটা। এখন হার্ট ফেলিওর বলতে তার যে কাজ, মেইন কাজ, প্রধান কাজটা, এটার মধ্যে ফেলিওর আসবে, এটা ফেল হবে। তখন এখন যখন তার এটাতে ফেল হইলো যে পুরা পাম্পিংটা করতে পারতেছে না, মানে সারা দেশে অক্সিজেন সাপ্লাইটা দিতে পারতেছে না, পাম্পিং করার ফলেও মানে পাম্পিং করার পরে হচ্ছে কি সারা দেশে অক্সিজেন সাপ্লাইটা দিতে পারতেছে না, তো এটা হচ্ছে কি হার্ট ফেলিওর। এখন মনে করো যে তুমি পরীক্ষার জন্য পড়ার পরে তুমি পরীক্ষা দিলা কিন্তু পরীক্ষাতে ফেল করলা, তখন কি তুমি আরও বেশি পড়বা না, যদি পরীক্ষাতে পাস করতে পারো তখন কি সে পাম্পিং ক্ষমতাটা কি বাড়াই দিব, পাম্পিংটা কিন্তু বাড়াই দিব, পাম্পিংটা বাড়াই দিবি। যে বাড়াই দেওয়ার পরেও চেষ্টা করবে যে কি অক্সিজেন সাপ্লাইটা মিনিমাইজ করবে, মানে সারা দেয় পৌঁছানোর জন্য, কিন্তু সে পারবে না, এটা কি ফেল হয়েছে। এখন কী কারণে সে কি মানে তোমার সারা দেয় অক্সিজেন সাপ্লাই দিতে পারবে না, কারণগুলো কি, কারণগুলো আসে যে হার্ট ফেলিওর কারণগুলো বলো, তো আমরা মুখস্থ পারবো না, এখান থেকে আমরা বুঝে নেবো যে আসলে কী কারণে হচ্ছে কি হার্ট ফেলিওরটা হচ্ছে, মানে অক্সিজেন সাপ্লাইটা কী কারণে কম হচ্ছে, সারা দেয় কেন পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই দিতে পারতেছে না, এটাই আমরা দেখব। এখন হচ্ছে আমি সুন্দর করে তোমাদের জন্য নোট করে রাখছি যাতে তোমাদের বুঝতে পারো। দেখো হ্যাঁ কি হয়, ধরো এখান থেকে লিখি রক্তনালীতে ব্লক হইল, রক্তনালীতে ব্লক। কারণ রক্তনালীতে ব্লক কী জিনিস এটা তো সবাই বুঝার কথা, এটা হচ্ছে রক্তনালী। এখন মনে করো যে রক্তটা এখানে যায়, সেটা একটা অঙ্গের সাপ্লাই দিব, কিন্তু এই জায়গাতে তার ব্লক হয়ে গেছে বা অ্যাথারোক্লেরোসিস প্লাক ফর্ম হয়েছে, এটা তো তোমরা জানো সবাই। তো এই ব্লক হলে কি অক্সিজেন সাপ্লাই যাইতে পারতেছে, রক্তই যাইতে পারতেছে না, অক্সিজেন সাপ্লাই কীভাবে হবে। তো যখন রক্তটা যাইতে পারবে না তখন কি অক্সিজেন সাপ্লাই পাইবে না, তো যার কারণ কি রক্তনালীতে ব্লক হলে কি হবে, তোমার হার্ট ফেলিওর হতে পারে। কারণ কি অক্সিজেন সাপ্লাই পাইতেছে না, সারা দেহে অক্সিজেন সাপ্লাই পাইতেছে না, এটাই তো হার্ট ফেলিওর, ঠিক আছে। রক্তনালীতে ব্লক, তো রক্তনালীতে ব্লক আছে এরকম অনেকগুলো রোগ আছে বুঝছো, যে মায়োকার্ডিয়াল ইনফেকশন, এমআই, মায়োকার্ডিয়াল ইনফেকশন, মায়োকার্ডিয়াল ইনফেকশন এমআই, যখন হার্টের কোনো একটা অংশে, মানে এটা হচ্ছে হার্টের একটা রক্তনালীতে তোমার এই ব্লক হওয়ার পরে এখানে অক্সিজেন সাপ্লাই পাচ্ছে না, অক্সিজেন সাপ্লাই না পাওয়ার কারণে এই যে অংশটা, এই অংশটা সম্পূর্ণ কোষগুলো মারা গেছে, রেস্ট হয়ে গেছে, এটার বলা হয় যে মায়োকার্ডিয়াল ইনফেকশন। এই মায়োকার্ডিয়াল ইনফেকশনটা আবার বলা হয় ইসকেমিক হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, আইএসডি। হ্যাঁ তোমরা বই আছে দেখে রাখবা। তো তারপরে আছে রক্তনালীতে ব্লক। 2 নম্বর কজটা কী হইতে পারে বলো তো, রক্তনালী, হ্যাঁ রক্তনালীতে ব্লক হলো। তারপরে একটা চিন্তা করো যে রক্তের পরিমাণ কমে গেল, রক্তের পরিমাণ কম, তখন কি অক্সিজেন সাপ্লাই কমবে না বাড়বে। দেখো রক্তের পরিমাণ সারা দেহে কমে গেল, ধরো কোনো একটা দুর্ঘটনা হইলো বা কোনো একটা সার্জারি করলো বা যে কোনোভাবে, বা রক্ত স্বল্পতায় ভুগলো, কারণ অ্যানিমিয়া আছে না, অ্যানিমিয়া আছে বা রক্ত স্বল্পতায় ভুগলো বা রক্তের পরিমাণ কম যে কোনোভাবে, তো রক্ত স্বল্পতা যখন কম থাকবে তখন কি রক্তের লোহিত রক্তকণের সংখ্যাও কি কম হবে, যার কারণে অক্সিজেনের সাথে বাইন্ড করার, মানে অক্সিজেনকে কি কম পরিমাণ বাইন্ড করতে পারবে, মানে কম পরিমাণ অক্সিজেন কি বাইর করতে পারবে, যেহেতু রক্তের সংখ্যা কম বা লোহিত রক্তকণের সংখ্যা কম, তাহলে কম পরিমাণ অক্সিজেন বাইর করতে পারলো। তো কম পরিমাণ অক্সিজেন বাইন্ড করতে পারলে কি সারাদেহে যে অক্সিজেন সাপ্লাইটা কি বেশি হবে না কম হবে, কম হবে। তো এই যে সারাদেহে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই দিতে পারতেছেন, এটা কি হার্ট ফেলিওর, ঠিক আছে। তো এখন বুঝতে পারছো যে অক্সিজেন সাপ্লাই কম, তো অক্সিজেন সাপ্লাই কখন কম হবে, অক্সিজেন অক্সিজেন সাপ্লাই কম, অক্সিজেন সাপ্লাই কখন হবে, কম হবে যখন রক্তের পরিমাণ কম হবে, এটা বলা হয় কি রক্ত স্বল্পতা বা এনিমিয়া, রক্ত স্বল্পতা বা এনিমিয়া। তারপরে দেখো কি হইতে পারে, হৃৎপিণ্ডের কপাটিকার রোগ, হ্যাঁ কপাটিকার রোগ। আচ্ছা কপাটিকার রোগ হলে কেন হার্ট ফেলিয়ার হবে, দেখো হৃৎপিণ্ডের কপাটিকাগুলো কী কাজ করে, ধরো এটা একটা হার্ট, হ্যাঁ এটা একটা হার্ট, হ্যাঁ কপাটিকাগুলো থাকে কোথায়, এখানে থাকে, একমুখী করে সরবরাহটা এই কপাটিকা। এখন কপাটিকার রোগ বা কপাটিকাগুলোর মনে হয় যে নষ্ট হয়ে গেছে, তো এখানে যে রাইট ভেন্ট্রিকল
এটা তো রাইট ভেন্ট্রিকল আছে ধরো, এটা যে পাম্পিং করে তোমার রক্তটা কোথায় পাঠাবে, ফুসফুসে পাঠাবো। পাম্প যখন করবে তখন এখান থেকে রক্তটা পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে যাইতে পারবে না সম্পূর্ণ রক্তটা, কিছু রক্ত এখানে দিয়ে এদিকে যাই চলে যাবে, উপরের দিকে চলে যাবে। তো রক্তের মানে যেই দিকে প্রবাহিত হওয়ার কথা প্রবাহিত নষ্ট হইতেছে না, তো নষ্ট হওয়ার কারণে কি এখানে যাইবো ফুসফুসে যাইবো কোন কারণে, অক্সিজেন সমৃদ্ধ হওয়ার কারণে। এখন অক্সিজেন সমৃদ্ধ হইতে পারতেছে না, বুঝতে পারছো? অক্সিজেন সমৃদ্ধ না হওয়ার কারণে কি হবে, তোমার সারা দেহে যে অক্সিজেন সাপ্লাইটা এটা কমে যাব, যার এটাও কি একটা হার্ট ফেলিওরের রোগ। তারপরে মনে করা হচ্ছে কি এরপরে হৃৎপিণ্ডের ছন্দপতন, দেখো এটার কারণে কমবে। হৃৎপিণ্ডের ছন্দপতন কীভাবে, হৃৎপিণ্ডের ছন্দপতন, এখন হৃৎপিণ্ডের ছন্দপতন কীভাবে হবে দেখো, এই যে হৃৎপিণ্ডটা আছে এটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি সংকুচিত হইতেছে, প্রসারিত হইতেছে। এখন এই যে সংকুচিত এবং প্রসারিত এটার যে ছন্দটা পতন হয়ে যায়, মানে এটার যদি কোনো কারণে এদিক সেদিক হয়, মানে যে যখন সংকুচিত হওয়ার কথা তখন হইলো না, তখন প্রসারিত হয়ে গেল, তখন কী হবে মনে করা যায় রক্তের পরিমাণ, ধরো আমাদের শরীরে রক্তের পরিমাণটা কম, তো রক্ত আসতে পারতেছে না, তাহলে হৃৎপিণ্ডে রক্ত না আসার আগে, মানে হৃৎপিণ্ডে রক্ত আসা ফিল আপ হওয়ার আগে, মানে হৃৎপিণ্ডের রক্তটা জমা হওয়ার আগে হৃৎপিণ্ডের এই যে ডান এট্রিয়ামটা এটা সংকুচিত হয়ে গেল। সংকুচিত হইলে তো এখানে তো রক্ত নাই, সম্পূর্ণ রক্ত আসে নাই, তো এখানে কম পরিমাণ রক্ত আসবে। তো এই রাইট ভেন্ট্রিকলে যদি কম পরিমাণ রক্ত আসে তাহলে কম পরিমাণ রক্ত কোথায় যাইব, ফুসফুসে যাইব অক্সিজেন সমৃদ্ধ হওয়ার জন্য। তো এটাও কি তোমার অক্সিজেন সাপ্লাইটা কি কমে যাব না? আবার যখন মনে করা যে কি এটা যে সময় প্রসারিত হওয়ার কথা তখন রক্তটা আসছে, তখন কি আবার তো রক্তরাতে সম্পূর্ণ রক্তটা কি যাইতে পারতেছে, তো রক্তের কিছু একটা অংশ গেল, কিছু একটা অংশ রয়ে গেল, কিছু একটা অংশ গেল না, আবার রয়ে গেল, এই যে ছন্দের একটা পতন হইতেছে, যার কারণে কি অক্সিজেন সম্পূর্ণ রক্তটা পুরোপুরিভাবে অক্সিজেন সমৃদ্ধ হইতে পারে না, যার কারণে কি হয় তোমার হার্ট ফেলিয়ার হয়, বুঝতে পারছো? আরেকটা তোমার হচ্ছে উচ্চ রক্তচাপ, এটা হচ্ছে প্রধান কারণগুলো। হ্যাঁ, উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ। এখন দেখো যে মানে এগুলা অনেকের মা বাবার হয়তো উচ্চ রক্তচাপ আছে, এরকম আছে, তো তোমরা যদি রিলেট করতে পারো অনেক ভালো লাগে এগুলা। তো এগুলা দেখো উচ্চ রক্তচাপ বিষয়টা কি, উচ্চ রক্তচাপের বিষয় হচ্ছে তোমার তোমরা বুঝতে পারতেছো উচ্চ রক্তচাপ, তো রক্তচাপ জিনিসটা কোথায়, উচ্চ মানে কি বেশি না, তো বেশি কোথায় হবে, রক্তনালীতে যখন বেশি বেশি চাপ আসবে তখন এটার বলা হয় উচ্চ রক্তচাপ। এবং বেশি বেশি চাপ পাওয়ার জন্য কী প্রয়োজন, হার্টের যে সংকোচন, মানে এটা খুবই জোরে সংকুচিত হইতে হইব এবং বেশি বেশি সংকুচিত হইতে হইব। তো বেশি জোরে এবং বেশি বেশি যদি সংকুচিত হয় তখন রক্তের চাপটা বেশি থাকবে। এখন মনে করো যে এই যে লেফট ভেন্ট্রিকল আছে, হ্যাঁ, এটা অনেক বেশি বেশি সংকুচিত হইলো, সংকুচিত হওয়ার কারণে বেশি বেশি সংকুচিত এবং অনেক জোরে সংকুচিত হইলো। সংকুচিত হওয়ার গেলে এই যে হৃৎপেশিগুলো আছে, হৃৎপেশিগুলো বেশি বেশি কাজ করতে হবে। কারণ হৃৎপেশিগুলো বেশি বেশি কাজ করার ফলে কি হবে, যখন একটা না অনেক অনেক বেশি কাজ করব তখন এদের হৃৎপেশিগুলোর মধ্যে কি গঠনগত কিছু পরিবর্তন আসবে। এই যে হৃৎপেশিগুলো আছে, হৃৎপেশিগুলোর হৃৎকোষ আছে, মানে তো হৃৎকোষ আছে, অনেকগুলো কোষ নিয়ে গঠিত। কারণ সম্পূর্ণটার মধ্যে কি আসবে, একটা গঠনগত পরিবর্তন আসবে। গঠনগত পরিবর্তন আসার ফলে এই যে লেফট ভেন্ট্রিকল আছে এটার সাইজ বাইরে দেবো। আমি জাস্ট একটা সামারি দিয়েছি তোমাদের, আমি অনেক এর মাঝখানে আরও অনেক কাহিনী ঘটে, বুঝছো? এরকম ধরো আরও বড় হয়ে গেল। তো এই যে ভেন্ট্রিকল, এটার বলা ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এত কিছু তোমাদের জানা দরকার নয়। তো এই ভেন্ট্রিকল অনেক কি বড় হয়ে গেল, এখন ভেন্ট্রিকল বড় হয়ে গেল কারণে কী হবে, তো ভেন্ট্রিকল বড় হয়ে গেল, এখন সম্পূর্ণ ভেন্ট্রিকলটা সংকুচিত হইতে পারবে, মানে ভেন্ট্রিকুলার সাইজটা অনেক বড় হয়ে গেল। অনেক বড় হয়ে যাওয়ার কারণে মানে যেই পরিমাণ সংকুচিত হইতো আগে, এই পরিমাণ সংকুচিত যদি এখন হয় তাহলে সম্পূর্ণ রক্তটা কি সারা দেহে যাবে না, সম্পূর্ণ রক্তটা যাবে না, কিছু রক্ত কি এখানে থেকে যাইব। আগে যে পরিমাণ মানে কন্ট্রাক্টের ক্ষমতা তো একই থাকবে এটার, তখন যখন বেশি বড় হয়ে যাব তখন কি কন্ট্রাক্ট করার ক্ষমতা কি কমে যাব, বুঝতে পারছো? যার কারণে রক্তের পরিমাণটা কম যাইব, যার কারণে কি হবে তোমার রক্ত মানে সারা দেহে অক্সিজেন সাপ্লাইটা কম হবে, এটার বলা হয় কি হার্ট ফেলিওর। তো হার্ট ফেলিওর কারণে কি এই যে লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলো মানে এটা হচ্ছে কারণ থেকে তোমরা লক্ষণগুলো বের করতে পারবা যে আসলে কি হয়। আমি মানে সাথে সাথে লেখলে একটু ভালো হইতো, আমি জাস্ট তোমাদের মুখে দিয়ে বলে দেয়, এগুলো তোমাদের বইয়ে আছে,
তারপরেও তোমার কি বই আছে ভাই, শুধু ব্যাখ্যাটা করে দিই, ভাইয়ের ব্যাখ্যাটা শোনো আর বইটা একটু পড়বা, তুই বুঝতে পারো। কিন্তু প্রথমে কী হবে দেখো, শ্বাসকষ্ট হবে। কেন শ্বাসকষ্ট হবে? শ্বাসকষ্ট বেশি বেশি শ্বাসকষ্ট হবে, এবং এই বেশি বেশি শ্বাসকষ্ট হওয়ার কারণটা কি, তোমার অক্সিজেন সাপ্লাইটা কম। অক্সিজেন সাপ্লাইটা এখন কম হওয়ার কারণে যে টিস্যু বা কোষের মধ্যে অক্সিজেন সাপ্লাই কম, তো টিস্যু বা কোষের মধ্যে অক্সিজেন সাপ্লাই কম হওয়ার কারণে কী যাবে, অক্সিজেন সাপ্লাইটা যে কম টিস্যুর মধ্যে, এই সিগন্যালটা কোথায় যাবে, তোমার ব্রেনে যাবে। ব্রেনে গেলে ব্রেন কী করবে, ব্রেন তোমার এই যে শ্বাসকেন্দ্রে বলবে যে তুমি হয়তো তোমার যে প্রশ্বাস রেট বা রেসপিরেটরি রেট যেটা আছে এটা হয়তো কম। ব্রেন কী করবে, এই শ্বাসকেন্দ্র বলবে যে তুমি তোমার এই রেসপিরেটরি রেটটা বাড়াও। তো রেসপিরেটরি রেট বাড়ানোর ফলে কী হবে, তোমার প্রশ্বাস নিঃশ্বাস বাড়বে, যার কারণে কি শ্বাসকষ্ট হবে, এবং শ্বাসকষ্ট অনেক বেশি শ্বাসকষ্ট হবে। তখন কি ওরে বসাইতে হইব। কেন বসানো লাগে এটা একটু পরে বলতেছি। তারপরে হচ্ছে তোমার বিভিন্ন অঙ্গের মধ্যে পানি জমা ফুলা দেব, এইটা একটু তোমাদের বোঝা উচিত যে আসলে কি কেন টিস্যুতে তরল জমা দেবে। হ্যাঁ, রক্ত পাঠাতে, হ্যাঁ টিস্যুতে তরল জমা দেব। তোমার এখানে যে হার্ট ফেলিওর হওয়ার কারণে তোমার কি হয়, এটার যে হার্ট ফেলিওরটা, তখন এই রক্তটা আছে না, তো এই হার্ট ফেলিওর কারণে সম্পূর্ণ রক্তটা তোমার ইয়াতে যাইতে পারবো না, হৃৎপিণ্ডে যাইতে পারবো না। যেহেতু রক্তের পরিমাণটা কম, বা রক্তের পরিমাণটা যখন কম, তো রক্ত কিছু অংশ কি থাকবে তোমার, এই যে তোমার গ্রেভিটির কারণে কি রক্তটা সম্পূর্ণটা তোমার হৃৎপিণ্ডে যাইতে পারে না। হৃৎপিণ্ডে তোমার সম্পূর্ণ রক্তটা 1 মিনিট, আমি একটু দেখে রাখলাম যে তোমাদের ভালোভাবে যাতে ব্যাখ্যাটা আরও কি বলতে পারি। তো এটা হচ্ছে তোমার টিস্যুতে তরল জমা যায়। বললাম টিস্যুতে যখন তরল জমা যায়, দেখো টিস্যুতে কোন একটা কারণে, দেখো কী কারণে জমা যাইতেছে, হার্ট ফেলিওর কারণে এই লক্ষণগুলো একটু বলি। আমাদের সম্পূর্ণ ইয়ারে লেখা দিই। ধরো হার্ট ফেলিওর হইলো, হ্যাঁ হার্ট ফেলিওর হওয়ার কারণে কি অনেক সময় তোমার এই যে বললাম ছন্দপতন বা অনেক কারণে কি পর্যাপ্ত পরিমাণ রক্ত পাঠাতে পারে না এই টিস্যুর মধ্যে পর্যাপ্ত পরিমাণ রক্ত পাঠাতে পারে না। তো টিস্যুতে দেখো পারে না। তো অক্সিজেন কেন পাঠাতে পারে না, এটার অনেক কারণ কজ থাকতে পারে। তোমার রক্তের পরিমাণ কমে গেলে বা রক্তটা তোমার যাইতেছে না, এখন তো দেখো যে হার্ট ফেলিওর কারণে হচ্ছে কি হার্টটা দুর্বল হয়ে যায়, সম্পূর্ণ রক্তটা কি পাঠাইতে পারে না। তো কিছু রক্ত তোমার সবসময় অলওয়েজ কি থাকে, নিচে থাকে। মানে কিছু রক্ত তোমার মানে রক্তটা এখানে যাওয়ার আগে, এই যে হার্ট মনে করে যে হার্ট, এই রক্তটা হার্টে যাওয়ার আগে হার্টটা কন্ট্রাকশন হয়ে গেল, বা কি হার্টটা কন্ট্রাকশন হলো বা ছন্দপতন বা উল্টাপাল্টা কন্ট্রাকশন হলে কিছু রক্ত কি বের হয়ে আবার ঠিক নিচের দিকে চলে যায়। বুঝতে পারছো, মানে এদিকে যাওয়ার আগে কি এটা নিচের দিকে এদিকেও কি চলে যায়, তখন কি নিচে দেহের নিম্ন অংশে দেহের টিস্যুতে পর্যাপ্ত অক্সিজেন পাঠাতে পারে না। তো এটা কী কারণ আছে, কিছু কারণ কি, এটা কারণ হচ্ছে রক্ত নিম্নাংশে জমা হয়। কেন জমা হয় এটা বুঝছো কিনা তোমরা, আশা করি আরেকবার ভাই সামারাইজ করলে তোমরা এটা বুঝতে পারবে। এখন হার্ট ফেলিওর এর কারণে তোমার তো কি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাঠাতে পারে না কোষের মধ্যে, পর্যাপ্ত পরিমাণ কোষের না পাঠানোর কারণে এটা হচ্ছে হার্ট ফেলিওর। এখন কেন পাঠাতে পারে না, হচ্ছে কিছু পরিমাণ রক্ত কি দেহের নিম্ন অংশে জমা হয়। কেন জমা হয় বা বিভিন্ন অঙ্গের মধ্যে কেন জমা হয়, ছন্দপতন হইলো, ছন্দপতন হওয়ার কারণে কি পর্যাপ্ত পরিমাণ
যে রক্তটা এটা অক্সিজেনেট হওয়ার জন্য যাইতে পারলো না। আবার উল্টাপাল্টা মানে যে পরিমাণ রক্তটা আসার আগে কি হৃৎপিণ্ডটা কন্ট্রাকশন হয়ে গেল বা এরকম রক্তটা আসার আগে যখন কন্ট্রাকশন হয়ে গেল তখন রক্তটা কি নিচের দিকে থাকে বা অন্য ওই টিস্যুগুলোতে থাকে বা তোমার এই বিভিন্ন অঙ্গে থাকে। তো যার কারণে কি দেহের নিম্ন অংশে রক্ত জমা হয় বা বিভিন্ন অঙ্গে রক্ত জমা হয়, জমা হওয়ার কারণে এখান থেকে তোমার কি টিস্যুতে যাইব। এই যে রক্ত জমা হইলো, এখানে যে রক্ত জমা হলো এখান থেকে দেখবো যে এই ক্যাপিলারি এন্ডোথেলিয়াম আছে না, ক্যাপিলারি আছে না, ক্যাপিলারি থেকে যে লসিকাগুলো যে যায়, লসিকা যে তৈরি হয় কীভাবে তৈরি হয়, মানে রক্ত রস থেকে কি যে কিছু পানি আছে বা অন্যান্য উপাদান আছে এগুলো টিস্যুতে যায়, টিস্যুতে যে অংশটা আছে এটা বলা হয় লসিকা, টিস্যুতে জমা হয়। যখন কোনো কিছু টিস্যুতে জমা হয় তখন কী হবে, এটা ফুলে যাবো না, ফুলে যাবে। টিস্যুতে তরল জমা হবে, কি জমা হবে, তরল। টিস্যুতে তরল জমা হলে কী হবে দেখা যায় কিনা, ফুলে যাবে। আশা করি বুঝতে পারছো। এখন কোথায় কোথায় ফুলবে, তোমার পায়ে ফুলবে, তোমার লিভার ফুলে যেতে পারে, অ্যাবডোমেন বা উদর বা পেট ফুলে যেতে পারে, এরকম অনেক অঙ্গ কি ফুলে যেতে পারে। তখন এই যে তোমার এটা যদি তোমার এরকম ফুলে যায় তখন কি এই হার্ট ফেলিওর লক্ষণ বুঝবা যে এরকম ফুলে গেছে, জুতা পরতে পারবে না, যেমন 8-7 মনে হবে এরকম। এটা হচ্ছে তোমার হার্ট ফেলিওর লক্ষণ। তোমার পাকস্থলীতে তোমার তরল জমা হয়ে ফুলে যেতে পারে, পাকস্থলীতে এরকম তরল জমা হতে পারে। কারণ পাকস্থলীতে যদি তরল জমা হয় তখন তোমার মনে হইব যে না আমার পাকস্থলী ভরা, মানে খাবারের ইচ্ছা হয় না, সর্বদা পেট ভরা মনে হয়। আর একটা হচ্ছে তোমার এই যে তোমার এই কারণেই তোমার রেসপিরেটরিতে তুমি যখন তোমার রেসপিরেটরি সিস্টেম আছে তখন এর মধ্যে যখন তোমার টিস্যু বা ব্লাডের কিছু অংশ জমা হবে তখন রেসপিরেটরি আমার যে ট্রাকে আছে, ট্রাকের মধ্যে কি থাকে, মিউকাস থাকে। এখন এই যে এই মিউকাসের সাথে রক্তগুলো যখন জমা হয় তখন এটা কি রক্তমাখা, তোমাদের বইয়ে লেখা আছে গোলাপি রক্ত মাখানো মিউকাস কি তোমার মানে কাশির সাথে বের হবে। বুঝতে পারছো কেন? কারণ ওই যে ট্রাকিয়ার মধ্যে কিছু কি ব্লাড জমা হয়ে যায় যার কারণে বের হয়। তারপরে হচ্ছে তোমার পাম্পিং, এখানে দেখো হার্ট ফেলিওর কারণে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাঠাইতে পারতেছে না এখানে, তো বেশি পাম্পিং করবে না, এখানে পাম্প করে এটা কাজ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দেহে পাঠানো। কারণ পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাঠাতে পারতেছে না, তো সে কী করবে বেশি পাম্পিং করবে। তো বেশি পাম্পিং করলে কী হবে, হার্ট রেট বাড়বে না, হার্ট রেট বেড়ে যাবে। তো মনে হবে হৃৎপিণ্ড একটা কি মানে একটা প্রতিযোগিতায় নামছে, বুঝতে পারছো, একটা প্রতিযোগিতায় নামছে এরকম মনে হবে। আরেকটা হচ্ছে তোমার শরীর দুর্বল মনে হবে। কেন শরীর দুর্বল মনে হবে, ঘাম মানে কাজকর্মে মন বসবে না, এরকম অনেক ক্লান্তি ভাব আসবে। তোমার অক্সিজেন কমে গেলে দেহের মধ্যে মেটাবলিজম কমে যায়। মেটাবলিজম কমে গেলে কি এটিপি যে প্রোডাকশন আছে, এটিপি প্রোডাকশন কমে যাবে। তো এটিপি কি আমাদের এনার্জি না, তো এটিপি প্রোডাকশন যখন কমে যাবে তখন কি আমাদের দুর্বল ভাব মনে হবে, শরীরে এনার্জি কমে দেবে এবং অস্বস্তি হবে, তোমার এরকম অনেক কিছু হবে, কাজকর্মে মন বসবে না, অসামঞ্জস্য, এরকম অনেক কিছু হবে। তো এটা হচ্ছে তোমার হার্ট ফেলিওর লক্ষণগুলো আমি সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি তোমাদের কারোর গ্যাপ থাকে, যদি না বুঝো এরকম থাকে তাহলে মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন করো, ঠিক আছে ভাইয়া, হয়তো ভয়েস বা আরেকটা ভিডিও তৈরি করবো, যে অংশটা তোমরা না বুঝবা সবগুলো মিলে আরেকটা ভিডিও তৈরি করবো, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। তো আজকে এই ক্লাসটার মাধ্যমে কি আমাদের রক্ত সঞ্চালন শেষ, ঠিক আছে। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।